23তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ 20 আগস্ট, মনোনয়ন দাখিল 13 আগস্ট, প্রার্থিতা প্রত্যাহার 18 আগস্ট। ঢাকার চারপাশে নদী রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ, কারখানায় ইটিপি স্থাপন বাধ্যতামূলক, অমান্য করলে আইনি ব্যবস্থা। এবং 2 সপ্তাহ বন্ধ থাকার পর সচল হলো মহেশখালী এলএনজি টার্মিনাল, জাতীয় গ্রিডে ফের গ্যাস সরবরাহ শুরু, বাসাবাড়ি ও শিল্প খাতে স্বস্তির খবর। আমন্ত্রণ চ্যানেল এস সন্ধ্যার কথায়, সঙ্গে আছি ফয়সাল মাহমুদ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 23তম রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী 13 আগস্ট মনোনয়নপত্র দাখিল, 16 আগস্ট যাচাই বাছাই, 18 আগস্ট প্রার্থিতা প্রত্যাহার এবং 20 আগস্ট জাতীয় সংসদে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। আইন অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এই নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। এর আগে 24 জুলাই সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। নতুন রাষ্ট্রপতি দায়িত্ব না নেওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করছেন। সকাল 10টা থেকে 4টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনকর্তার অফিস কক্ষে সাবমিশন হবে। মনোনয়ন পত্র পরীক্ষার তারিখ হচ্ছে 16 আগস্ট 2026 রোববার সকাল 10টা থেকে যতক্ষণ লাগে, সেটাও এখানে আমাদের ইসি ভবনে। মনোনয়নপত্র পরীক্ষা বা যাচাই যেটাই বলো। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে 18 আগস্ট মঙ্গলবার বিকাল 4টা পর্যন্ত সময়। আর ভোট গ্রহণের তারিখ ও সময় হচ্ছে 20 আগস্ট বৃহস্পতিবার অপরাহ্ন 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত। রাজধানীর ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধে দ্রুত একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয়ে বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন শীর্ষক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। বৈঠকে শিল্প বর্জ্য দুর্বল পয়ঃনিষ্কাশন এবং খালের নাব্যতা হ্রাসকে দূষণের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়। দূষণ নিয়ন্ত্রণে শিল্প কারখানায় ইটিপি নিশ্চিতকরণ, দূষণকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার এবং পরিবেশ আইন কঠোরভাবে প্রয়োগের ওপর গুরুত্ব দেওয়া হয়। রাজউক, সিটি কর্পোরেশন, ওয়াসা ও বিআইডব্লিউটিএ সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাজে গতি আনতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে একটি আন্তঃসংস্থা সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নদী দূষণকে দুর্বিষহ উল্লেখ করে প্রধানমন্ত্রী স্পষ্ট জানান, নদী রক্ষায় কোনো অবহেলার সুযোগ নেই এবং সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের পাশাপাশি তা কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। শব্দ দূষণ প্রতিরোধে শব্দ দূষণ বিধিমালা 2025 কঠোরভাবে বাস্তবায়নে গণবিজ্ঞপ্তি জারি করেছে পরিবেশ অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নীরব এলাকায় সর্বোচ্চ 50 এবং মিশ্র এলাকায় 75 ডেসিবেলের বেশি শব্দ উৎপন্ন করা যাবে না। নীরব এলাকায় হর্ন বাজানো, পটকা ফুটানো এবং প্রাকৃতিক বনাঞ্চলে উচ্চ শব্দের যন্ত্র ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সাউন্ড সিস্টেম ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অনুমতি পেলেও সর্বোচ্চ 90 ডেসিবেলে 5 ঘন্টার বেশি ব্যবহার করা যাবে না। আবাসিক এলাকায় রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত হর্ন বাজানো এবং সন্ধ্যা 7টা থেকে সকাল 7টা পর্যন্ত নির্মাণ কাজ পরিচালনা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। অমান্যকারীদের বিরুদ্ধে স্পটেই আইনি ব্যবস্থার বিধান রেখে দেশ জুড়ে সচেতনতা ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হয়েছে। দীর্ঘ 2 সপ্তাহ বন্ধ থাকার পর অবশেষে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করেছে মহেশখালীর এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল। আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া এই টার্মিনালটি সচল হওয়ায় ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জাতীয় গ্রিডের পরিস্থিতি। এতে বাসাবাড়ির পাশাপাশি বিদ্যুৎ, শিল্প ও সিএনজি খাতে চলমান তীব্র সংকট কাটার আশা করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে।
অবশেষে কাঙ্ক্ষিত সেই স্বস্তির বার্তা। আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার 14 দিন পর আজ ভোর থেকে আবারও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করেছে এক্সিলারেট এনার্জি এলএনজি টার্মিনাল। প্রাথমিকভাবে 115 মিলিয়ন ঘনফুট হারে সরবরাহ শুরু হলেও দ্রুতই সরবরাহ বাড়ানো হবে। গ্যাসের তীব্র সংকটে গত 2 সপ্তাহ ধরে স্থবির ছিল দেশের স্বাভাবিক জনজীবন। বাসাবাড়িতে চুলা না জ্বলা, শিল্প কারখানায় ব্যাহত উৎপাদন এবং সিএনজি স্টেশনে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ প্রতীক্ষা, চরম দুর্ভোগে দিন কাটিয়েছেন সাধারণ মানুষ। জব করতে যাচ্ছি, আমরা রান্নাবাড়া করতে যাচ্ছি, রান্নাবাড়াটা হচ্ছে না, দুপুরবেলাও রান্নাবাড়া হচ্ছে না, খুবই ভোগান্তির মধ্যে দিয়ে যাচ্ছি। গ্যাস হচ্ছে দিনেও আসে না, রাত্রেবেলাও আসে না, আমাদের হচ্ছে লাকড়ি দিয়ে রান্না করতে হয়, তারপরে বাচ্চাদের খাবার তৈরি করতে পারি না। আমার বাসার ভাড়াটিয়ারা ঠিকই বিল দেয়, ঠিক আছে, কিন্তু ওনারা ঠিকমতো গ্যাস পায় না, রান্না করতে পারে না, অফিসে যাওয়ার সময় ওনাদের ভোগান্তি হয়। আমাদের এই যে গ্যাসের সমস্যা, দীর্ঘদিন ধরে সমস্যা, এর জন্য আমরা বাচ্চাদেরকে রান্না করে খাওয়াইতে পারি না, টাইম মতো স্কুলে দিতে পারি না। এত কম পাচ্ছি, গ্যাস কম পাচ্ছি, সিরিয়ালে দাঁড়িয়ে থাকা লাগে। 2-2.5 ঘন্টা 3 ঘন্টা সিরিয়ালে থেকে আপনার যেখানে আমার 600 650 টাকার গ্যাস পাওয়ার কথা, সেখানে আমি 300 টাকার 250 টাকার বা 350 টাকার পাচ্ছি। সিরিয়াল দিলে আপনি 3 ঘন্টা 4 ঘন্টা পুরো 4 ঘন্টা এর আগে গ্যাস পাই না, তাও 50-100 এমন প্রেসার থাকে। টার্মিনালটি বন্ধ থাকায় বাসাবাড়ির পাশাপাশি চরম ধাক্কা খেয়েছিল শিল্প খাত ও বিদ্যুৎ উৎপাদন। সাভার, মানিকগঞ্জ সহ বেশ কয়েকটি শিল্পাঞ্চলে উৎপাদন নেমে এসেছিল তলানিতে। তবে নতুন করে এলএনজি যুক্ত হওয়ায় গ্রিডে এখন গ্যাসের মোট সরবরাহ দাঁড়িয়েছে 662 MMSCFD-তে। সংশ্লিষ্টদের আশা, আগামী 4-5 দিনের মধ্যে টার্মিনালটি পূর্ণ সক্ষমতায় ফিরবে। আজকে তো মোটামুটি গাড়ির সিরিয়াল কম, মোটামুটি পাওয়া যাচ্ছে গ্যাস। এখন আগে তো সিরিয়ালে বসে থাকতাম, এখন তো আর বসে থাকা লাগতেছে না। সুবিধা হয়েছে, এখন দেখতেছি যে না এখন ভালোই প্রেশার আছে, এখন একবার নিয়ে নিই সারে আর কি হারা দিনে, এখন আর সমস্যা নেই। আগে তো 3 ঘন্টা 4 ঘন্টা পরে আমরা গ্যাস পাইছি, তারপর আবার কোনোদিন পাইও নাই, বসে থেকে চলে গেছি এরকম টাইপ আর কি। এখন তো মোটামুটি একটু স্বাভাবিক মনে হইতেছে আর কি। আমাদের 4টা মেশিনের মধ্যে একটা মেশিন তাও 2 PSI গ্যাস চলছে, দিতেই পারিনি বললে গেলে। এখন গত রাত থেকে আমাদের গ্যাস আলহামদুলিল্লাহ আগের সাথে অনেক বেটার এবং পাচ্ছি ভালো, যদিও পুরোপুরি আগের মতো এখনও যায়নি, তবে আগের সাথে অনেক ভালো আমরা গ্যাস দিতে পারছি। এদিকে জ্বালানি সংকট, ভুতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে 11 দলীয় ঐক্যের সমাবেশ শেষে সচিবালয়ে ঘেরাও কর্মসূচিতে 0 পয়েন্টে মিছিল আটকে দেয় পুলিশ। নিরাপত্তা নিশ্চিতে সচিবালয়ের সব গেট বন্ধ রাখায় চরম ভোগান্তিতে পড়েন দর্শনার্থীরা। আজকে আমরা সচিবালয় এখানে এসেছি, আজকে আমরা বার্তা দিতে এসেছি, যদি বিএনপির সরকার, যদি তারেক রহমানের সরকার জনগণের মৌলিক অধিকার গ্যাস, বিদ্যুৎ, কর্মসংস্থান এবং দ্রব্যমূল্য নিশ্চিত করতে না পারে, তবে এই সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন যেন না দেখে। তেল, গ্যাস, বিদ্যুতের দাম নিয়ন্ত্রণ করে কমিয়ে আনা, মানুষকে জনভোগান্তি থেকে নিস্তার দেওয়া, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করা, এই সব দাবিতে আমাদের এই চলমান আন্দোলন। তার সাথে খুনিরা এদেশে যে সমস্ত খুন করেছে, অপরাধ করেছে, লুণ্ঠনকারীরা মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, তাদের বিচার নিশ্চিত করার দাবিতে আমাদের এই আন্দোলন। টার্মিনালটি চালু হওয়ায় সাময়িক স্বস্তি পেলেও বিশেষজ্ঞরা বলছেন, একক কোনো টার্মিনালের ওপর অতিরিক্ত নির্ভরতা এড়িয়ে জ্বালানি খাতের টেকসই অবকাঠামো গড়ে তোলাই এখন সময়ের বড় দাবি। চ্যানেল এস নিউজ ডেস্ক। দিল্লিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদের বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতির সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একমত পোষণ করেছেন। আজ সচিবালয়ে শিকল ভাঙার জুলাই নামক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন এ তথ্য নিশ্চিত করেন। অনুষ্ঠানে বক্তব্যকালে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন,
জুলাই গণঅভ্যুত্থানের বীর যোদ্ধাদের আত্মত্যাগ এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গত 17 বছরের দূরদর্শী নেতৃত্বের উপর ভিত্তি করেই বর্তমান সরকার গঠিত হতে পেরেছে। এ সময় তিনি আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে একটি বিশেষ তথ্যচিত্র নির্মাণ করা হচ্ছে। দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, অতীত ইতিহাসে একটি স্বাধীন দেশকে বারবার শৃঙ্খলিত করার কারণেই কাঙ্ক্ষিত উন্নয়ন ও অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে। ভবিষ্যতে আর যেন কেউ দেশকে শিকলে বাঁধতে না পারে, সে লক্ষ্যে বর্তমান সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। আমি নিশ্চিত যে আপনারা সকলেই আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া এবং বক্তব্য দেখেছেন। আমি তথ্যমন্ত্রী হিসাবে আমার প্রিয় সহকর্মী আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় সরকারের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সেটাই প্রতিধ্বনি করছি আপনাদের সামনে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়ে ভারত জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি অসম্মান জানিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। আজ রাজধানীর শেরে বাংলা নগরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দিনে তাকে বক্তব্যের সুযোগ দেয়ায় দিল্লির ইন্ধন রয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি আরও জানান, আইন থাকা সত্ত্বেও একজন পলাতক আসামিকে ফিরিয়ে না দিয়ে রাজনীতি করার সুযোগ দান করা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত। এছাড়া বর্তমান সংকটগুলো মোকাবেলায় সরকার দিনরাত কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। ভারতের নীতি নির্ধারকদের অ্যারেঞ্জমেন্টেই এই কাজটা করা হচ্ছে। একজন পলাতক আসামিকে তার রাজনৈতিক বক্তব্য তুলে ধরার জন্য সুযোগ করে দেওয়া হলো এবং তার পুত্র সহ তার পুত্রের সহযোগিতায়, সজীব ওয়াজেদ জয়ের সহযোগিতায়। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা মনে করি যে আমাদের যে মিউচুয়াল ট্রাস্ট, মিউচুয়াল রেসপেক্ট। সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের মিলনায়তনে সঙ্গীত বিভাগের উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্মের ওপর সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সোবহান। বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান দেবশ্রী দোলনের সভাপতিত্বে সেমিনারে প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর মমিনুর রসুল। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। চলতি অর্থ বছরের মধ্যেই স্থানীয় সরকারের ৫ স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার দুপুরে সিলেটের পাড়াইর চকে সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন পরিদর্শন শেষে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও নির্বাচন কমিশন যৌথভাবে সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকারের কোন স্তরের নির্বাচন আগে অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, পলাতক শেখ হাসিনা দেশে ফেরার কোনো সুযোগ নেই। তিনি দেশে ফিরলে তাকে আইনের আওতায় আনা হবে। এ সময় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক এবং সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওনার তো দেশে আসার কোনো সুযোগ নাই, আর দেশে আসলে ওনাকে গ্রেপ্তার হতে হবে এবং ওনার বিরুদ্ধে অলরেডি মামলা রায় হয়ে গেছে। ওনাকে জেলের ভিতর যেতে হবে এবং সেই রায়টি কার্যকরী হবে। আমরা যেটুকু আইন এখন পর্যন্ত বুঝি, উনি সরাসরি দেশে সাধারণ মানুষের মতো আসবার কোনো সুযোগ নাই। উনি যেভাবে আসুক, আসার সাথে সাথে আইনগতভাবে উনি গ্রেপ্তারের আওতায় আসবেন। সিলেটে ৪ বছরের শিশু ফাহিমা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি জাকির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু ওবায়দা এ রায় দেন। একই সঙ্গে জাকিরকে ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত সাজা দেওয়া হয়েছে।
মামলার অপর দুই আসামি আবুল কালাম ও জয়নাল আবেদিনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মামলার অভিযোগ অনুযায়ী ফাহিমা নিখোঁজ হওয়ার দুদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়। পরে গ্রেফতার জাকির আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেন। তদন্ত শেষে পুলিশ 3 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছিল। দেশের স্বর্ণ খাতকে অনানুষ্ঠানিক অবস্থা থেকে বের করে একটি বৈধ, স্বীকৃত ও জবাবদিহিমূলক ব্যবসায়িক খাতে রূপান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। আজ সচিবালয়ে আয়োজিত এক সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আগামী রোববারের মধ্যে খসড়া স্বর্ণ নীতিমালা নিয়ে সংশ্লিষ্ট সংস্থা ও অংশীজনদের এই বিষয়ে লিখিত মতামত জমা দেওয়ার নির্দেশ দেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আতাউর রহমান খানের সভাপতিত্বে সভায় বাজুস, এনবিআর, বাংলাদেশ ব্যাংক ও ইপিবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী জানান, স্বর্ণ খাতকে অনানুষ্ঠানিক অবস্থা থেকে বের করে রাজস্ব বৃদ্ধি, কর্মসংস্থান ও স্বচ্ছতা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। চোরাচালান রোধে দুবাই সহ আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে যৌক্তিক শুল্ক নির্ধারণের উপর তিনি জোর দেন। এছাড়া কাঁচামাল আমদানির মাধ্যমে স্বর্ণালংকার তৈরি ও রপ্তানির সুযোগ তৈরি এবং সাধারণ ভোক্তার জন্য ন্যায্য মূল্য নিশ্চিত করার বিষয়টিও এতে গুরুত্ব পেয়েছে। ভারত সহ কয়েকটি দেশের নীতিমালা পর্যালোচনা করে দ্রুত এটি চূড়ান্ত করা হবে। ইরান ও ওমানের মধ্যে প্রস্তাবিত চুক্তির আওতায় হরমুজ প্রণালীতে প্রবেশকারী জাহাজের ওপর ইরানকে সীমিত নিয়ন্ত্রণের সুযোগ দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। রয়টার্সকে এক ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা ও আঞ্চলিক 2 কর্মকর্তা জানান, আলোচনায় অগ্রগতি হলেও এখনও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতা হয়নি। বিশেষ করে নিয়ন্ত্রণের ধরন, জাহাজ তল্লাশির তদারকি এবং ফি আদায়ের নিয়ম নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। উপসাগর থেকে বেরিয়ে যাওয়া জাহাজের ক্ষেত্রে ইরানের ভূমিকা নিয়েও সিদ্ধান্ত হয়নি। এদিকে হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবিও সংশ্লিষ্ট কর্মকর্তারা নাকচ করেছেন। 2003 সালের পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে গিয়ে একমাত্র প্রস্তুতি ম্যাচে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ডারউইনে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ক্রিকেটে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে 75 ওভার 5 বলে 263 রানে গুটিয়ে যায় সফরকারীরা। দলের পক্ষে এক প্রান্ত আগলে রেখে 141 বলে 109 রানের অপরাজিত দুর্দান্ত ইনিংস খেলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 37 ও ওপেনার সাদমান ইসলাম 31 রান করেন। তানজিদ হাসান তামিম ও মুশফিকুর রহিম 0 রানে ফেরেন। অজ স্পিনার কোরি রকিচলি একাই 6টি উইকেট শিকার করে বাংলাদেশ ব্যাটারদের কঠিন পরীক্ষার মুখে ফেলেন। চ্যানেলের সন্ধ্যার কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। 23তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ 20 আগস্ট, মনোনয়ন দাখিল 13 আগস্ট, প্রার্থিতা প্রত্যাহার 18 আগস্ট। ঢাকার চারপাশে নদী রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ, কারখানায় ইটিপি স্থাপন বাধ্যতামূলক, অমান্য করলে আইনি ব্যবস্থা। 2 সপ্তাহ বন্ধ থাকার পর সচল হলো মহেশখালী এলএনজি টার্মিনাল, জাতীয় গ্রিডে ফের গ্যাস সরবরাহ শুরু, বাসাবাড়ি ও শিল্প খাতে স্বস্তির খবর। হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে বাড়তে পারে তেহরানের নিয়ন্ত্রণ, গুরুত্ব পাচ্ছে জাহাজ তদারকির বিষয়। এবং অস্ট্রেলিয়ার একাদশের সামনে দিশেহারা মুশফিকরা, মিরাজের সেঞ্চুরি সান্ত্বনা, রকিচলির 6 উইকেটের বিপরীতে 263 রানে অল আউট বাংলাদেশ। এই ছিল চ্যানেল এস সন্ধ্যার কথায়। দর্শক, চ্যানেল এস এর সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channelsnews এবং facebook.com/channelsnews এই পেজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।